আদর্শ শিক্ষক হিসাবে আমরা জানি যে দিনটা 5ই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস হিসাবে পালিত করে থাকি, কিন্তু কী উদ্দেশ্যে শিক্ষক দিবস এলো বা কেন পালন করি সে নিয়ে বিচার কথা, এবং শিক্ষকদের হিসাবে তিনি কী ভূমিকা ছিল বা শিক্ষার্থীর জীবনের জন্য তিনি কী বার্তা দিয়ে রেখেছেন সে সম্পর্কে বিচার কথা। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ এবং তিনার মাতা ছিলেন সর্বপল্লী সীতারাম। তিনার খুব অভাবের সংসার ছিলেন। তিনার পড়ার যে উদ্দেশ্য ছিল সেটা ছিল বিজ্ঞান বিভাগের জন্য, অর্থাৎ পদার্থবিদ্যা নিয়ে তার খুবই পড়ার আগ্রহ ছিল, কিন্তু পারিবারিক সচ্ছলতার অভাবের জন্য বা অর্থনৈতিক পরিকাঠামোর জন্য তিনি পদার্থবিদ্যা বা বিজ্ঞান বিভাগের জন্য তিনি পড়াশুনো চালিয়ে যেতে পারেনি। তাই তার দ্রুত দাদার কাছ থেকে ফিলোসফি, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় দর্শন বিষয় হিসাবে জানি, তো দর্শন হিসাব নিয়ে পড়াশোনা করে বিষয় নিয়ে সে অনেক খ্যাতি অর্জন করেন এবং বড় বড় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে তিনি শিক্ষকতার কাজ করে থাকেন। তিনি আমাদের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন এবং স্বাধীন ভারতে, এবং তারপরে পরে দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। তিনি দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। তাকে ভারতরত্ন দেওয়া হয়েছে। এছাড়া তিনার অদম্য কাজের জন্য তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয় এবং আমাদের কলকাতাতেও তিনি চিফ জজ হিসাবে এসেছিলেন। এছাড়াও অক্সফোর্ড বিভিন্ন জায়গায় তিনি অধ্যাপক কাজ করে থাকেন। তো তার এই যে দিনটা কেন শিক্ষক হিসাবে পালন করছি, তা একটা উদ্দেশ্য, তার কিছু আগ্রহী বা ভালোবাসার যে শিক্ষার্থীরা যারা ছিল তারা তার দিনটাকে অর্থাৎ জন্মদিন হিসাবে পালন করতে চেয়েছিলেন। 5ই সেপ্টেম্বরটাকে জন্মদিন হিসাবে পালন করতে চেয়েছিলেন। তিনি একটা কথাই বলেছিলেন যে না, এটা আমার জন্মদিন নয় হিসাবে, এটা সকল শিক্ষক যারা শিক্ষার্থী তৈরি করেন, অর্থাৎ শিক্ষক বলতে আমরা তাদেরকে বুঝি সমাজের কারিগর, সমাজের মানুষ তৈরি কারিগর, তাকে আমরা শিক্ষক হিসাবে চিনি। তো সেই মহান শিক্ষকদের উদ্দেশ্যে তিনি সেই দিনটাকে দিবস পালিত নিয়ে তিনি বলেছিলেন। সে থেকে আজ থেকে আমাদের ৬২তম শিক্ষক দিবস পড়ল। তো তিনি আমাদের মধ্যে নেই যদিও, কিন্তু তার যে আদর্শ, অর্থাৎ আমরা শিক্ষক, এই যে তিনটে শব্দ, এটা ভাঙলে যদি দেখি তাহলে তালবস সেটা হবে শিষ্টাচার। একটা শিক্ষকের যে আদর্শ, একজন আইডল আদর্শ শিক্ষক হতে হয়। শিক্ষক মানে নয় যে সবাই শিক্ষক, শিক্ষকের একটা আইডল থাকে, অর্থাৎ শিষ্টাচার থাকবে, ক্ষমা থাকবে, কর্তব্য পরায়ণ থাকবে, তিনি হচ্ছেন তার শিক্ষক। তো সেই আদর্শ শিক্ষকদের উদ্দেশ্যে আজ 5ই সেপ্টেম্বর দিনটাকে পালিত করা হয়ে থাকে। এবং তিনি সমাজের জন্য আরও অনেক সামাজিক কার্যাবলী করে গেছেন, যার মধ্যে তিনি আমাদের মধ্যে স্মরণীয় এবং বরণীয় হয়ে আছেন। এই মহামানব 1975 সালের 86 বছর বয়সে চেন্নাইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তিনি চলে গেলেও তিনি আমাদের মনে বা প্রাণে আদর্শ একজন শিক্ষক হিসাবে ছিলেন, আছেন এবং থাকবেন। আমি আজকে এই স্বনামধন্য এই যে একটা শিক্ষক দিবস, এই নিয়ে শিক্ষকদের কাছ থেকে আমি কিছু শুনে নিতে চাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে, যে তাদের ভবিষ্যৎ জীবনে তারা কীভাবে চলবে বা তাদের পাথেও কী হবে। তো আমি এ বিষয়ে প্রথমে বলার জন্য অনুরোধ জানাবো আমাদের অনির্বাণ স্যার মহাশয়কে। তিনি যদি 2-4 কথা বলেন শিক্ষকদের উদ্দেশ্যে খুব উপকার হয়। হ্যালো, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেক শিক্ষক মণ্ডলীকে আমার তরফ থেকে এবং প্রত্যেক ছাত্রছাত্রীবৃন্দকে আমার তরফ থেকে অজস্র অভিনন্দন এবং ভালোবাসা, এবং আমাদের ইনস্টিটিউটের হেড ডক্টর ইমান খানকে, আমাদের এমডি সিইওকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। এই একটা বিরাট আয়োজন করার জন্য, আমাদের শিক্ষক মণ্ডলীকে এরকম একটা সংবর্ধনা ব্যবস্থার জন্য। আমি প্রথমেই বলবো যে আমরা যে কারণে আজকে এখানে উপস্থিত হয়েছি, 5ই সেপ্টেম্বর মানে আজ 8ই সেপ্টেম্বর আমাদের এখানে দিনকে পালন করা হচ্ছে, তার একটাই কারণ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আমাদের ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি একজন মহান শিক্ষক এবং একজন আদর্শবাদী মানুষ ছিলেন। তিনি বলেছেন শিক্ষা
কীভাবে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে হবে। শিক্ষা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে প্রগতির বড় মূল মন্ত্র। কীভাবে শুধু আমাদের পড়াশোনা বা কারিগরি শিক্ষার মাধ্যমে নয়, নিজের বাস্তব বুদ্ধি সমস্ত দিক থেকে আমাদেরকে কীভাবে আগামী দিনে নিয়ে যেতে হবে সেটার একটা রূপরেখা তৈরি করেছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। উনি শিক্ষার যে মূল যে ধারা এবং শিক্ষার জগতে তারপরে আগামী দিন অনেক নেতাও এসেছেন, অনেক সংস্কারক এসেছিলেন। রাজা রামমোহন রায় থেকে আরম্ভ করে আমাদের বিশ্বকবি শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বিশ্বকবি প্রতিষ্ঠা করেছিলেন শান্তিনিকেতন ইউনিভার্সিটি, তিনি তো আছেনই। তার সঙ্গেও আমাদের এই কথাটা বলতে পারি যে শিক্ষক অ্যাকচুয়ালি কী জিনিস, যে শিক্ষক কথার অর্থ কী। শিক্ষক কথার অর্থ হচ্ছে, তারপর শিক্ষক মানে হচ্ছে শিষ্টাচার, তারপর হচ্ছে ক্ষমাশীল, আর হচ্ছে কর্তব্য পরায়ণ। এই তিনটে গুণ খুবই থাকা উচিত একজন শিক্ষকের। এবং বাস্তববাদী, যথার্থবাদী, ন্যায়বাদী, বিশ্বাসবাদী, এই জিনিসগুলো একজন শিক্ষকের প্রচণ্ড প্রয়োজন। শিক্ষক বলে শুধু শাসন করলাম, বকে দিলাম, স্কুলে গেলাম, কোনো কথা বলে ফেললাম, তাহলেই শিক্ষক হয়ে যাবে না। শিক্ষক হচ্ছে ছাত্রছাত্রীর মধ্যে একটা মেলবন্ধন। কীভাবে একটা ছাত্র একটা ছাত্রীর মধ্যে বা স্টুডেন্টদের মধ্যে, টিচারের শিক্ষকের মধ্যে কীভাবে একটা ভালো সেতু তৈরি করা যায়, সেটা একটা শিক্ষকের সবচেয়ে বড় প্রয়োজন। ছাত্রছাত্রীদের মধ্যে কীভাবে সেটাকে সঞ্চালনা করা যায়। আমি শিক্ষক এসে আসলাম, দুটো কথা বলে দিলাম, ছাত্রদের রাত দেখালাম, মারলাম, ধরলাম, তাহলে শিক্ষক হয়ে গেল। শিক্ষক তো অনেক আমরা দেখছি, আমরা ছোটো থেকে পড়াশোনা করেছি, শিক্ষকরা দেখেছি এখনকার দিনে মারধর করতো, আর পরের দিন গার্জেন এসে বলতো, আমি আর আমার ছেলেকে পাঠাবো না, আমি আমার ছেলেকে বিদ্যালয়ে পাঠাবো না। কেন পাঠাবেন না? তো বলছে ওই শিক্ষক আমাদের এই বলেছেন, আমার ছেলেকে এই মেরেছেন, এই পানিশমেন্ট দিয়েছেন। কেন পানিশমেন্ট দেওয়ার কি এটাই কি মানে যথার্থ পদক্ষেপ? কখনোই হতে পারে না। সবসময় ভালোবেসে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে কীভাবে এগোনো যায়, এটা একটা শিক্ষকের মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য থাকা উচিত, যেটা এখনকার দিনে আমরা দেখতে পাই না শিক্ষকের মধ্যে। এখন শিক্ষকের মধ্যে শুধু ক্রোধ, একটা মানে ঘৃণা, বিদ্বেষ, মানে সমস্ত কিছুতে একটা নাচরবান্ধা ভাব, এটা কিন্তু এখনকার শিক্ষকদের মধ্যে খুব দেখা গেছে। এটা খুবই খারাপ, খুবই খারাপ। আর আরেকটা কথা বলতে পারি, এখনকার ছাত্রছাত্রীরাও সবসময় চায় যে শিক্ষকের মধ্যে একটা ভালোবাসা, কী করে একটা ভালো মানে সহযোগিতা, এটা সবসময় শিক্ষকের কাছ থেকে আশা করে, যেটা এখনকার শিক্ষকের মধ্যে খুব কম দেখা যায়। তাই আমাদের চেষ্টা থাকবে যে ছাত্রছাত্রীর মধ্যে যে মেলবন্ধন, সেটা যেন আগামী দিন এগিয়ে যাওয়া যায়। শুধু পড়াশোনার মধ্যে নয়, এমনি কথা বলা, ভালোবাসার একটা বন্ধুত্বের সম্পর্ক, এটা খুব প্রয়োজন, এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেটা খুব প্রয়োজন একটা ছাত্র শিক্ষকের মধ্যে বা ছাত্রী ছাত্র বা শিক্ষকের মধ্যে, এটা খুব দেখা প্রয়োজন। আর আজকে আমাকে এই যে বলার সুযোগ দিয়েছেন আমাদের ডক্টর ইমান খান, ওনাকে প্রথমেই আমার তরফ থেকে প্রচণ্ড নমস্কার, ধন্যবাদ এবং অভিনন্দন আমি জানাই আমার পক্ষ থেকে। এই যে প্ল্যাটফর্মে বলার একটা সুযোগ আমাকে করে দিয়েছে, হ্যাঁ, এটা তেমন জায়গায় বলেছি, কিন্তু আজকে উনি যে প্ল্যাটফর্ম দিয়েছেন, ওনার জন্য আজকে আমার এই দীর্ঘ 5-6 মাস এখানে আসা। আমি এখানে যে ভালোবাসা ওনার কাছ থেকে পেয়েছি, আমি এটা কোনোদিনই বুঝতে পারবো না। উনি আমাকে সবসময় উদ্বুদ্ধ করে গেছেন, স্যার আপনি এই করুন, মানে উনি আমার কাছে এখানে একটা অনুপ্রেরণা দেয়। তারপর তো আদর্শ শিক্ষকরা আছেন, তুষার স্যার আছে, আমাদের প্রাক্তন শিক্ষক আছেন, ওনার সঙ্গে আমি এখানে এখন পরিচয় হলো, ডক্টর স্যার সত্যজিৎ স্যার, ঠিক আছে। তারপর আছে তান্নি ম্যাডাম আছে, ঠিক আছে। আরও শিক্ষকরা আছে, এখন যারা উপস্থিত নেই, এখন বর্তমানে উপস্থিত হয়ে ওঠেনি, আসবেন, কথা আছে। তো যাই হোক, প্রত্যেক ছাত্রছাত্রীকে আমার তরফ থেকে এই শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তোমাদের আগামী ভবিষ্যৎ জীবন খুব ভালো হোক, তোমরা আগামী দিন এগিয়ে যাও, এটা আমার তরফ থেকে শুভকামনা রইল, শুভেচ্ছা রইল, এবং অজস্র অভিনন্দন এবং অপরন্ত ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। মূল্যবান বক্তব্য রাখার জন্য, এবং শিক্ষার্থীদের আশা করি ভবিষ্যৎ জীবনে প্রাপ্যভাবে এই কথাগুলো তারা স্মরণ করে চলবেন। এরপরে আমরা শুনে নেব আমাদের তুষার ব্যানার্জি স্যারের মহাশয়ের মুখ থেকে কিছু মূল্যবান বক্তব্য শিক্ষক দিবসে। গুড মর্নিং এভরিওয়ান। প্রথমেই সবাইকে আমি আজকের শিক্ষক দিবসের দিনটা আমরা আপনাদের সাথে পালন করছি কিছু কারণবশত, যেহেতু বিভিন্ন টিচারদের বলো, স্টুডেন্টদের বলো, সবাইকে
তো প্রথমে আমি আমাদের এই অনুষ্ঠানটা অর্গানাইজ করার জন্য প্রথমে আমাদের এমপি স্যার এবং আমাদের আর্মিয়ানকে প্রথমেই আমি অভ্যর্থনা জানাবো যে ওনারা খুবই একটা উদ্যোগ নিয়েছেন এই ব্যাপারটা টিচারদের পালন করার জন্য। তো আমার প্রথম কথা হচ্ছে টিচার আমরা যে 5 সেপ্টেম্বর এটা পালন করি এটা তো আমাদের স্টুডেন্ট অলরেডি বলেছে তোমাদেরকে এবং ব্যাপারটা সবাই জানো, কিন্তু ওই ব্যাপারে আমি কোনো কথা বলবো না। আমি একটা কথাই বলবো তোমাদেরকে, টিচার এই যে শব্দটা যখন আমরা বলি তখন কিন্তু একটা শ্রদ্ধা আমাদের চোখের সামনে এবং শ্রদ্ধার প্রতিমূর্তি একজন আমাদের সামনে চলে আসে, আমাদের চোখের সামনে হিসেবে। তো সেই জায়গাটাকে অ্যাজ এ টিচার হিসেবে আমি বলতে পারি সবাইকে সেটা মানে মেনটেন করা উচিত এবং স্টুডেন্টদের কাছ থেকে আমরা বর্তমানে আমরা কিন্তু মানে সেই জায়গাগুলো আমরা আশা করি যে যেগুলো আগেও ছিল, অর্থাৎ আমরা আগেও যেগুলো টিচারদের কাছ থেকে আমরা যেগুলো ফলো করেছি বা পেয়েছি সেগুলো আজকের স্টুডেন্টদের কাছ থেকেও যেন আমরা পাই এবং স্টুডেন্টদের সঙ্গে টিচারের একটা কানেকশান, যেটা স্যার আমাদের বললেন, আমাদের কানেকশানটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। কারণ টিচার একজন সেই ব্যক্তি who illuminate the life of the children and also the students with the knowledge, with his knowledge, his or her knowledge, and the students will also prosper in their life in the guidelines of that particular teacher. So it is very important. It is very important that we should maintain, we should follow that particular path. As a teacher will also guide you and also the students should also maintain that particular path. And if the students will ultimately prosper in their lives, then only it is a great success to the teacher. So এইটা আমি তোমাদের সবাইকে বলবো যে তোমরা অনেক বড় হও এবং সেই গাইডলাইন টিচাররা যেভাবে গাইডলাইন তোমাদের করবেন, গাইড করবেন, সেভাবে তোমরা সেটাকে সেই পথে এগিয়ে যাবে এবং তোমাদের যাবতীয় মানে একটা টিচার শুধুমাত্র টিচার একটা স্টুডেন্টকে কিন্তু শুধুমাত্র যে তার টিচিং পাথওয়েটাকেই তৈরি করে তার টিচিং পাথওয়ে, তার বিহেভিয়ারাল, তার ইন্টেলেকচুয়াল অল ডেভেলপমেন্টস ইজ মেইনলি ডান বাই দ্য টিচার। So teacher is only that particular mentor that guide the students in every way. So as a teacher, the students will also, the teacher will also follow that particular path, and students will also follow that particular path of the teacher. আমি এটা বলি, আমি আমার বক্তব্য শেষ করবো এবং আমি একটা কথাই বলবো যে তোমরা জীবনে অনেক বড় হও, জীবনে প্রতিষ্ঠিত হও এবং তোমরা তোমাদের প্রথম তুমি শিক্ষক, তিনি হচ্ছেন তোমার মা বাবা, সুতরাং তাকে যেন তার প্রতি শ্রদ্ধা যেন কখনোই যেন না কম হয় এবং বাকি তোমরা অনেক বড় হয়েছ, তোমরা জীবনে এগিয়ে চলো, এটা আমি আশা করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের তুষার ব্যানার্জি মহাশয়কে এবং তার মূল্যবান বক্তব্য আশা রাখবো ছাত্র জীবনে প্রতিফলিত হবে। এবং স্যারের কথা শুনে আমার আরেকটা কথা শিক্ষকের জন্য মনে পড়ে গেল, টিচার্স লাইক এ ক্যান্ডেল, টিচার্স লাইক এ ক্যান্ডেল, ইটস কনজিউম ইটসেলফ টু লাইট দ্য ওয়ে ফর আদার্স। এই কথাটার অর্থ বাংলা এটাই যে শিক্ষক নিজে এমন একটা মোমবাতি যে নিজে পুড়ে পুড়ে শেষ হয়ে যায় কিন্তু ছাত্র বা ছাত্রীদেরকে নতুন আলোর বিষয় পথে নিয়ে যায়। এটা ছোট্ট করে হাতে হবে শিক্ষক মহাশয়দের জন্য। এমডি এবং সিও সাহেব এবং বিশেষ করে আমি বাকিদের কথা বলতে পারছি না, আমি নিজের কথা এখানে আসতে আমার প্রথম সাক্ষাৎ এবং প্রথম সাক্ষাতেই আমি একজন স্টুডেন্ট হিসাবে অ্যাডমিশন হয় যা সব দিকে তিনি সেই সনাম স্যার আমাদের ডক্টর ইমাম খান মহাশয়, তিনাকে আজকে শিক্ষক দিবসের জন্য কিছু মূল্যবান বক্তব্য রাখার অনুরোধ জানাই। Morning everyone. কেমন লাগছে?
প্রথমেই আমি আমাদের স্টুডেন্টের প্রত্যেকজন শিক্ষক শিক্ষিকা এবং বাদবাকি আমাদের ম্যানেজমেন্টের সবাই যারা রয়েছে, যারা এতক্ষণ পর্যন্ত সাপোর্ট করলো, এবং তোমাদের ছাত্রছাত্রী যারা এত সুন্দরভাবে আজকে এই অনুষ্ঠানটাকে আয়োজন করেছে, তো তাদের সকলকে মানে থ্যাংক ইউ বলে আমি আমার বক্তব্য শুরু করব। যাই হোক, বেশ কিছু ঘটনা, বেশ কিছু বৃত্তান্ত রয়েছে যেগুলো আমি অনেকদিন ধরে চেয়েছিলাম যে আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা শেয়ার করবো সেগুলো। তো আজকের মতো মনে হয় না যে এর পরবর্তী মানে কোনো দিন হয়তো পাওয়া যেতে পারে যখন এই কথাগুলো আলোচনা করা যেতে পারে। আচ্ছা, তো কে কে রয়েছে এখানে যারা তোমাদের ইনস্টিটিউটের ইতিহাস জানতে চাও? সকলেই রয়েছে। আচ্ছা, বাহ। যাই হোক, আজকে যে আমরা এখানে আমি উপস্থিত হয়েছি এবং তোমাদের সঙ্গে কথা বলছি, তো এটা শুরু হয়েছিল বেশ কিছু সময় আগে, যখন একজন বিএসএনএল এর কর্মচারী ঠিক করেছিলেন যে তার যে ছেলে এবং তার যিনি ওয়াইফ দুজনে মিলে ঠিক করেছিলেন যে তার ছেলেকে আর্টস নিয়ে পড়াশোনা করাবে, যদিও তার খুব একটা ইচ্ছে ছিল না আর্টসের দিকে। তো যাই হোক, পরবর্তীকালে আর্টস নিয়েই ভর্তি করে এবং তোমার পড়াশোনাতে মানে মনোযোগিতা না থাকা সত্ত্বেও এবং বেশ কিছু সাবজেক্ট অপ্রিয় থাকা সত্ত্বেও সেগুলোকে নিয়ে কন্টিনিউ করতে দেখা হয়। পরবর্তী সময়ে তোমার যখন কলেজ লাইফ আসে, তো সেই মুহূর্তে কী হয় না, তোমার সেই মুহূর্তে অবধি কোথাও না কোথাও থেকে জিনিসগুলো নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে, কারণ সে যে সাবজেক্টটা থেকে সব থেকে বেশি পালিয়ে বেড়াতো সেটাই নিয়ে সে মানে অনার্স করতে শুরু করে এবং সেটা সবারই প্রিয় হয়তো হতে পারে তোমার হিস্ট্রি সাবজেক্ট। মানে ক্লাসটা এমন ছিল, এবং ঘটনাটা আমি আমারই বলছি, তো ক্লাসটা এমনই ছিল যে তোমার ক্লাসের মধ্যে আমাদের ক্লাস যেতে দিতেন, ওনার নাম ছিল কোনো ছায়া, উনি ক্লাসের মধ্যে ঢুকেই বলতেন ইমান, অরূপ, হুমায়ুন বেরিয়ে যায়, হয়তো ওরা ক্লাসে থাকবি না আমি ক্লাসে থাকবি। এবং এটা পড়াশোনা না করার জন্য বলবো না, বদমাশি করার জন্য বলবো, কারণ আমি অরূপ, হুমায়ুন তিনজন থাকতাম যারা লাস্ট বেঞ্চের মধ্যে গিয়ে বসতাম এবং হাতের মধ্যে গার্ডার নিতাম আর কাগজ ভিতরে অন্যজনকে রেখতাম। তো এই জন্য আমাদের ক্লাস টিচার সবসময় আমাকে ক্লাসের বাইরে রাখতো। তো যাই হোক, ভাগ্যক্রমে পরবর্তী সময় ইতিহাসে অনার্স নিতে হয়, কিন্তু কিছু টাইম পর আমি বুঝতে পারি যে এই ফিল্ডের মধ্যে আমার মোটামুটিভাবে প্যাশন নেই এবং খুব একটা কিছু করা যাবে না। তো পরবর্তী সময়ে পরপর আমি আমার ফ্রেন্ডের সঙ্গে মিলে আমার এই প্রথম স্টার্ট আপ শুরু করে জীবনে, যেটার নাম ছিল নোস্টোর এডুকেশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। বেশ কিছু টাইম পর সেটাতেও কিছুভাবে মানে ফেলিওর দেখতে হয়, তারপর দ্বিতীয় স্টার্ট আপ শুরু করি যেটার নাম ছিল বিএনডি বিজনেস সলিউশনস। তো কিছু টাইম পর সেখানেও আবার ফ্লপ যায়। তো এরকম আস্তে আস্তে করতে করতে কী হয় না, একটা মানে যখনই মানে কিছু শুরু করা হতো আমার মানে ইচ্ছা ছিল চিরকালই এডুকেশন ফিল্ডের উপরে কিছু করা, কারণ আমি অনেক আমার মানে স্টুডেন্ট লাইফে মানে প্রবলেম ফেস করতে হয়েছিল, কারণ যেহেতু মানে ভালো কোনো সাবজেক্ট আমি পাইনি। তো সেজন্য কি না বরাবরই আমার চেষ্টা ছিল যে এডুকেশন ফিল্ডের উপরে এমন কিছু করা যেটার ফলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় এবং অনার্স বা এই সমস্ত বাইরেও যে কিছু পড়াশোনার সাবজেক্ট রয়েছে যেগুলো করে কেরিয়ার ডেভেলপ করা যায়, যেগুলো করে স্কিল বেস কিছু করে এগোনো যায়, সেগুলো ছাত্রছাত্রীদের সামনে নিয়ে আসা। তো যাই হোক, এমনই একটা উদ্দেশ্য নিয়ে আমি শুরু করেছিলাম। তো প্রথমত তো এর জন্য জোরে হাততালি দিতে বলবো আমাদের তানভীর ম্যামের জন্য। শুরু করার প্রথম আমাদের সঙ্গী হিসাবে আমরা পাই তানভীর ম্যামকে, এবং এর পরবর্তী হাততালিটা আমি দিতে বলবো আমাদের মাননীয় সত্যজিৎ স্যারের জন্য। তানভীর ম্যাম এবং সত্যজিৎ স্যার উভয়ই এরা এমন ছিল আমার লেগে, মানে আমার সমস্ত মানে ফল্ট লাইনের পড়েগুলো মানে অনেক জায়গায় ছিল যেগুলো আমার ফল্ট হতো, যেমন আমি ফেয়ার ডিসিশন নিতে পছন্দ করি, আমি রিস্ক নিতে পছন্দ করি, কিন্তু এই মানুষগুলোই এমন ছিল যারা আমাকে ব্যালেন্স করে রাখতো সবসময়। রিস্ক নেওয়ার ক্ষেত্রে বা সেগুলো থাকতো, তো সেগুলোতে কী করতো না আমাকে ব্যালেন্স করে দিত, স্যার এই ডিসিশনটা আপনার ভুল হচ্ছে, সে যেভাবেই হতো। এবং এনাদের ইশারাতে সময় মতো বুঝেও যেতাম যে হ্যাঁ এটা ভুল হচ্ছে, এরপর দ্বিতীয় কোনো ডিসিশন নেওয়া দরকার বা সেকেন্ডারি কোনো অপশন নেওয়া দরকার। যাই হোক, এরকমভাবেই আমাদের স্টুডেন্ট প্রথম বছরটা শুরু হয়। প্রথম বছরে আমাদের স্টুডেন্ট শুরু করার পর বেশ কিছু আমরা ভালো স্টুডেন্ট পেয়েছিলাম, যেমন তাদের মধ্যে ছিল তোমার সাহেব বলে একজন ছিল, রঘুনাথ কুণ্ডু বলে একজন ছিল, ইন্দ্রাণী বৈরাগ্য বলে একজন ছিল, রিয়া দাস বলে একজন ছিল। তো এরা যারাই ছিল এর সঙ্গে মানে সময় দিতে, এদের সঙ্গে মানে কথা বলতে এবং মানে এদেরকে মানে স্যার যখন পড়াতেন আমাদের সত্যজিৎ স্যার, তখন মানে অবজার্ভ করতে আমার খুব ভালো লাগতো। মানে ততদিনে আমি বুঝতে পেরে গেলাম যে আমি আমার প্যাশনের একটা জায়গা খুঁজে পেয়ে গেছি
কারণ অলরেডি আমার ফেভারিট সাবজেক্ট ছিল বায়োলজি, মানে লাইফ সায়েন্স। আমার মানে মাধ্যমিক লেভেল অবধি ছিল লাইফ সায়েন্সে আমার সবথেকে বেশি ভালো লাগতো এবং সেই রিলেটেড জিনিসপত্রগুলো ছিল। তো মানে সত্যজিৎ স্যারের সাথে আমার মানে পরিচয় হওয়ার প্রথম কথাটা আমার মনে পড়ে, মানে হুট করে মানে আমরা ইনস্টিটিউট শুরু করতে যাচ্ছি, ইনস্টিটিউট বলতে কিছুই নেই, একটাই টেবিল রয়েছে, কী করবো না করবো তখন পর্যন্ত কোনোরকমভাবে এক্সপিরিয়েন্স নেই, কীভাবে একটা এডুকেশনাল ইনস্টিটিউশন চালাবো সেই বিষয়ে কোনোরকমভাবে এক্সপিরিয়েন্স ছিল না। তো একজন পরিচিত দিদি আমার রয়েছে, সঞ্চিতা দিদি ওনার নাম। তো ওনাকে ফার্স্ট ইয়ার ফোন করি, বলি যে কে রয়েছে দিদি, আপনার কি জানা আছে? উনি সত্যজিৎ স্যারের কথা বলেন। তো এর আগে সত্যজিৎ স্যারের সাথে আমার দেখা হয়েছে, কিন্তু যখন পর্যন্ত কথা হয়নি কোনোভাবেই। তো যাই হোক, আমি পরবর্তীকালে সত্যজিৎ স্যারকে ফোন করি এবং ফোন করার পরে মানে আমি বলি স্যার এরকম ব্যাপার, এই করার আমার লক্ষ্য রয়েছে। তো উনি বলেন ঠিক আছে আমি একটা দিন আসবো। আমি কিন্তু এক্সপেক্ট করিনি যে মানুষটা আসবে। তারপর সত্যিকারই সত্যজিৎ স্যার আসেন এবং ভাগ্যক্রমে আমাদের প্রথম ক্লাস হয় এবং ক্লাসটা এত সুন্দর হয় যে মানে প্রত্যেকের ছাত্রছাত্রী বলতে না স্যার আমাদের এই স্যারটাকেই লাগবে। তো পরবর্তী সময় আমাদের জার্নি সত্যজিৎ স্যারের সঙ্গে শুরু হয়। স্যার অনেক জায়গাতেই আমাদের ইনস্টিটিউটে লেগে এফোর্ট করেছেন, অনেক ক্ষেত্রে আমাকে অ্যাজ এ গাইড হিসাবে, অ্যাজ এ বন্ধু হিসাবে, অ্যাজ এ মেন্টর হিসাবে এবং অ্যাজ এ সিনিয়র দাদা হিসাবেও জিনিসগুলোতে গাইড করেছেন, বুঝিয়েছেন। এর পরে আরও অনেক শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদের জন্য উল্লেখ আমি করবো, তারা আসতে পারেনি আজ, যেমন আমাদের বিক্রম স্যার রয়েছে, আমাদের দোয়েল ম্যাম রয়েছে, আমাদের কেয়া ম্যাম রয়েছে। তো এদের বিশেষ কিছু কারণের ক্ষেত্রে এরা উপস্থিত থাকতে পারেনি। তো যাই হোক, স্টুডেন্টদের ইতিহাসের মধ্যে কেউ ইরিটেট হচ্ছে, বোর ফিল হচ্ছে কোথাও থেকে? হচ্ছে না তো? এই গান্ধী বোর হচ্ছে? ও তোমরা ছিল তো মনে নামটা করতে হবে, আচ্ছা ঠিক আছে করছি। তো যাই হোক, এর পরবর্তী আমার পরিচয় হয় আমাদের তুষার স্যারের সঙ্গে। তো তুষার স্যারের সঙ্গে পরিচয় হওয়ার পর মানে মনে হয় যে আমার মেরুদণ্ডের পাশে থাকা আরেকটা নার্ভ মানে বেড়ে গেল। মানে যাই হোক, স্যারের মেন্টরশিপ এবং পরামর্শ এগুলো মানে প্রচুর জায়গা থেকে আমাকে হেল্প করছে এবং এর পাশাপাশি পরবর্তী সময়ে অনির্বাণ স্যারও প্রচুর জায়গা থেকে আমাকে হেল্প করেছেন। যখন মানে অনেক সময় এমন হয় যে বেশ কিছু মানে ইনস্টিটিউটের মানে প্রসেসিংয়ের ক্ষেত্রে বা আদার্স কোনো ক্ষেত্রে যে কী হয় মানসিক মানে বিভ্রান্তির সৃষ্টি হয়ে যায় বা সঠিক ডিসিশনটা নিতে পারে না, তখন আমি হয় সত্যজিৎ স্যারকে ফোন করি, নাহলে তুষার স্যারকে ফোন করি, নাহলে অনির্বাণ স্যারকে ফোন করি। এবং আমি জানি এই তিনটে মানুষকে ফোন করলে কোথাও না কোথাও থেকে আমি আমার সলিউশন পেয়েও যাবো। যাই হোক, এর পরবর্তী সময়ে আমাদের সঙ্গে অনির্বাণ স্যারও যুক্ত হয় এবং অনির্বাণ স্যার অনেক দিক থেকে বিভিন্নভাবে আমাদেরকে সাপোর্ট করতে লাগে। এর পাশাপাশি কিয়া ম্যাম, আমাদের বিক্রম স্যার এবং দোয়েল ম্যাম, এনারাও পুরোপুরি একটা জিনিসগুলো নিয়ে সাহায্য করতে থাকে এবং ধীরে ধীরে আজকে তোমরা আমাদের স্কুলে যে রূপটা দেখছো সেটা এসে শুরু হয় এবং এর মধ্যে এখন আমাদের ছাত্রছাত্রী অনেকেই ভালো রয়েছে। যেমন সবার প্রথম কার্তিক একটু আগেই বলেছে, কার্তিকের নাম বলতে কার্তিক রয়েছে, আর আকাশ রয়েছে, আমাদের বিষ্ণু রয়েছে এবং এর পাশাপাশি আমাদের নিয়মিত যারা রয়েছে আলমী, মুনমুন, অভি, শিল্পা, সরল তারা তোমাদের স্যারের নাম হচ্ছে যেমন নামটা করে আমরা আলাদা। এছাড়াও যারা আমাদের আগের ব্যাচের স্টুডেন্টরা ছিল যেমন চম্পা, রেসমিনা, তো এরাও প্রত্যেকে মানে বিভিন্ন হসপিটাল, যেমন ওরা এখন বর্তমানে বিধানচন্দ্র মেমোরিয়াল হসপিটালে রয়েছে, তো তার লেগেও আমাদের গর্ব ফিল হয়। এছাড়াও অনেকেই রয়েছে যারা এসে উপস্থিত হতে পারেনি বিভিন্ন কারণে। তো হ্যাঁ সত্যি, তো আমি আমাদের অ্যাঙ্কার মশাই রিয়াজুলের নাম আমি বলতে ভুলেই গেলাম। তো যাই হোক, আর বেশি সময় নেবো না, ঘটনাটা আর বেশি বাড়িও করবো, পরবর্তী সময়ে আরেকদিন হয়তো আলোচনা হবে। আজকে যদি সব শেষ করি তাহলে তো এরপরে আর কিছুই করা যাবে, পরবর্তী আমার কোনো না কোনো অনুষ্ঠান আসবে, বাদ বাকি ঘটনাগুলো বলবো, ঠিক আছে? তো ওয়েট করো, মানে এটা হচ্ছে সেই সিরিয়ালের এপিসোডের মতো যে প্রথমে একটু বলে তোমাদের কিউরিসিটি বাড়িয়ে দিলাম, বাদ বাকিটা পড়ে থাকে আবার পরে জানবে। যাই হোক, এই বলেই আমি আমাদের বক্তব্য শেষ করবো আমাদের প্রোগ্রামটাকে কন্টিনিউ রাখার জন্য। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ এভরিওয়ান। অসংখ্য ধন্যবাদ, জোরে হাত দিতে হবে এবং ছেলেদের একটা ভবিষ্যতের গড়ার একটা অনেক সুযোগ বা ইনস্টিটিউট করে দিয়েছে, তার জন্য আরেকবার হাততালি জোরে। এবং আমি সত্যজিৎ স্যারকে ডাকার আগে আমার একটা শিক্ষক দিবসের একটা ছোট একটা কবিতা একটু আবৃত্তি করছি। শিক্ষক মানে মনের মধ্যে শিক্ষা আছে যার, শিক্ষক মানে কর্তব্য আর ক্ষমার সমাহার, শিক্ষক মানে যিনি হলেন প্রকৃত শিক্ষাদাতা,
শিক্ষক মানে ভাবতে পারি এমন একটি লোক যিনি আমাদের বন্ধু ও পথপ্রদর্শক। শিক্ষক মানে একটি জীবন আদর্শ অখণ্ড। শিক্ষক মানে একটি জাতির শব্দ মেরুদণ্ড। শিক্ষক মানে আলোয় দেখা সরিয়ে অন্ধকার। শিক্ষক দিবসের পূর্ণ দিনে তাদেরকে নমস্কার। এরপরে পরেই আমাদের আরেকজন শিক্ষক মহাশয়, যিনি সত্যজিৎ শাহ স্যার। তেনার সঙ্গে আমার পরিচয় ছিল না, আজকে জানতে পারলাম তেনার সম্পর্কে। তো তেনার কাছেও অনুরোধ রাখবো ছাত্রদের ভবিষ্যৎ জীবন বা তাদের জীবনে যদি এমন একটা বার্তা দিতে যা তাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগে। আজকের এত সুন্দর একটা পরিবেশে থাকতে পেরে আমি সত্যি নিজেকে খুব গর্বিত মনে করছি। আর স্যাররা এত সুন্দর সুন্দর কথা বলে দিয়েছেন আজকে শিক্ষক দিবসের জন্য, যেটা আমাদের নতুন করে বলার কিছু নেই। আমার বারবার আমাদের ইমান স্যারের তো কোনো তুলনাই হবে না। ওনার সাথে মানে পথ চলার যে আনন্দ সেটা আমি প্রথম থেকে ফিল করি এবং আমি ইন ফিউচারও করবো। এখানে বাকি স্যারদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ যে এভাবে একসাথে আজকে এত সুন্দরভাবে একটা প্রোগ্রাম করার জন্য। সকল ছাত্রছাত্রীদেরকেও আজকে অনেক ধন্যবাদ আমাকে আজকে এই প্রোগ্রামে আজকে আমাকে আসার বা সুযোগ দেওয়ার জন্য। এখানে বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের ম্যামকে, তানভি ম্যাম, যার কাজে আমি সবসময় ভীষণ খুশি যে একজন অফিসিয়ালি কাজে যে পরিধি, ম্যামের যে কমিউনিকেশন, ম্যামের যে কাজকর্ম, যেটা শেখার বিষয়। তোমরা যেখানে কাজ করবে প্রত্যেকটা হসপিটালে, তো সেখানে সবার আগে দেখবে যারা কাজ করছো বা যারা করবে, দেখবে সবার আগে যেটা তোমাদেরকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে কমিউনিকেশন, মানে কথা। তোমরা প্রত্যেকে হসপিটালে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু পারফর্ম করবে, মানে পেশেন্টের সাথে, পেশেন্ট পার্টির সাথে। সেখানে যদি তোমার কমিউনিকেশনটা যদি ঠিক না থাকে তাহলে তোমাকে অনেকটা পিছিয়ে যেতে হবে। তাই প্রত্যেকটা পদে পদে নিজের কমিউনিকেশনটাকে চেঞ্জ করতে হবে। যেই জিনিসটা আমার মনে হয় যে যার কাছ থেকে শেখা যায় খুব ভালো, সেটা হচ্ছে আমাদের তানভি ম্যাম। উনি এত ভালো একজন সামনে যিনি বসে থাকেন তার সাথে কিভাবে একটা প্রফেশনাল কমিউনিকেশন করতে হয় সেটা ওনার থেকে শিখতে হয় আমাদেরকে। দ্বিতীয় হচ্ছে আমাদের প্রধান, আমাদের স্যার, ওনার কাছে শিখতে হয় যে কিভাবে ধৈর্য, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ধৈর্য রাখতে হয়, মানুষের সাথে কিভাবে সব কিছু সুন্দরভাবে নিজের রাগকে কমিয়ে নিজের সমস্ত কিছুকে সরিয়ে রেখে মানুষের সামনে মানুষকে ভালোবেসে কিভাবে এগিয়ে যেতে হয়, সেটা ওনাকে দেখে শিখতে হয়। এবং ওনার সাথে নিশ্চয়ই তোমরাও একটা ফিল করছো, এতদিন ধরে আছো, যে ওনার সাথে কথা বলে কখনো তোমার বিরক্ত লাগবে না। কিছু মানুষের সাথে হয় যে কি একটু পর কথা বলার পরে মনে হয় ঠিক আছে আর না, এবার কথা চেঞ্জ করে দেয় বা আমি পিছিয়ে যাই। কিন্তু ওনার সাথে যত কথা বলবে তত মনে হবে আরো বলি আরো বলি। তো প্রথম দিন থেকে আমি এখানে থাকতে পেরে নিজেকে খুব গর্বিত ফিল করি। এবং এখন আমার ব্যস্ততা, ওনাদেরও কাজের পরিধি অনেক বেড়ে গেছে, তার জন্য হয়তো একটুখানি ডিসকানেক্ট হয়েছে আমি, হয়তো পরবর্তীকালে হয়তো আবার আমি এখানে সাথে যুক্ত হব। তো ওনার সাথে আমার একটাই কথা যে আমাদের মধ্যে কখনো যেন এরকম না হয় যে একটা দূরত্ব তৈরি হয়ে গেল। তো ওনার সাথে আমি এটাই বলি, আমি এত বড় ইনস্টিটিউটে পড়াই, তো সবার থেকে আমার মনে হয় যে ওনার সাথে কাজ করার একটা মজাই আলাদা, সেটা আমি খুব বেশি ফিল করি। তারপর যেটা রয়েছে যে আমি যে সমস্ত স্টুডেন্টদেরকে ক্লাস করিয়েছি তারা কেউ আসতে পারেনি, তারা এখন সবাই ভালো ভালো জায়গায় কাজ করে, তো তাদের জন্য আমরা গর্বিত। আমরা শিক্ষক, আমরা কাজ করেছি, আমরা এখানেই শিক্ষকতা আমাদের সাকসেস যে তারা আজকে ভালো কাজ করছে বা ভালো জায়গায় পৌঁছেছে। তোমরাও সেদিন সাকসেস পাবে, সেদিন ইনস্টিটিউটের সাকসেস হবে যে হ্যাঁ ওনারা তোমাদেরকে একটা ভালো জায়গা করে দিতে পেরেছে। তোমাদেরকে শুধু একটা কথাই বলা যে আমি অ্যাজ এ টিচার হিসেবে আজকে তোমাদেরকে একটাই মেসেজ দিতে চাই যে সবসময় একটা কথা ভাববে, এটা কিন্তু একটা প্রফেশনাল কোর্স।
দাদা এত সুন্দর অ্যাঙ্কারিং করছে, যেটা আজকে অনুষ্ঠানটা আরও সুন্দর হয়ে উঠেছে। হ্যাঁ, ওনার জন্য আমি জোরে হাততালি চাই। আজকে ওনার প্রত্যেকটা কমিউনিকেশন তোমরা নিশ্চয়ই ফিল করছো যে কত ভালোভাবে প্রেজেন্ট করছে জিনিসটাকে। তো সবাইকে কিন্তু এই জায়গাটায় এইরকমভাবে তোমাদেরকে হসপিটালে কাজ করতে হবে, কারণ তুমি একটা পেশেন্টকে যেমন হ্যান্ডেল করবে পেশেন্ট সেইভাবে রিপ্লাই দেবে। কারণ সবসময় জানবে কিন্তু যে তোমরা নিজেরা দেখো যে কি বলো হসপিটালে গিয়ে, যে তোমার সাথে কোনো নার্স যদি বাজে ব্যবহার করে, যে আমরা বলি নার্সদের ব্যবহার ভীষণ বাজে, তাই তো? আমরা হসপিটালে তখনই যাই যখন আমাদের খুব প্রবলেম হয়। আমরা কিন্তু কেউ হসপিটালে বেড়াতে যাই না। যখন তোমার শরীর চলবে না, যখন তোমার ফ্যামিলি প্রিয়জন ভীষণ অসুস্থ, তখন তুমি তাকে হসপিটাল নিয়ে যাবে। সেই যে তোমার একটা এত খারাপ সময়, তখন যদি একটা সিস্টার বা যে কোনো প্যারামেডিক্যাল স্টাফ তোমার সাথে মিসবিহেভ করে, সেটা তোমার না ভীষণ কষ্ট হয়। সেই সময় যে তুমি খুব ভালোভাবে কথা বলতে পারো, তাহলে তোমাকে সে সারা জীবন মনে রাখবে। দেখবে হসপিটালে কোনো একজন পার্সন, সেটা গ্রুপ ডি স্টাফই হোক, যদি তোমার সাথে খুব ভালো করে কথা বলে, দেখবে আমরা বলি যে ওই দিদিটা বা দাদাটা খুব ভালো, তাহলে আমাকে সেই দিদিটা বা দাদাটা বলতে হবে, তাই না? তো এটা আমরা সেবামূলক কাজ, সবাই আমরা সেবামূলক কাজে যুক্ত হতে যাচ্ছি। তো এইটুকু তোমাদের কাছ থেকে রিকোয়েস্ট করবো, ভালোভাবে কাজ, ভালোভাবে কমিউনিকেশন এবং সুন্দর করে নিজের জায়গাটা তৈরি করে নাও। আমি তোমাদেরকে আজকে কথা দিচ্ছি, তুমি যদি ভালো করে কাজ শেখো বা ভালো করে যদি নিজেকে একটা প্রফেশনাল প্যারামেডিক্যাল স্টাফ বানিয়ে ফেলো, তাহলে তোমাকে কখনো কাউকে কাজ চাইতে হবে না কারোর কাছে। এইটুকু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তুমি তোমার পারফরমেন্স অনুযায়ী হসপিটাল থেকে হোক, যেখান থেকে হোক, অটোমেটিক তোমার কাছে কাজের সুযোগ আসবে। ক্লিয়ার? আমি যে সমস্ত ইনস্টিটিউটগুলোতে পড়াই, আজকে 2017 থেকে আমি পড়াচ্ছি, তো আমার দেখা, আমি যদি 100টা স্টুডেন্টকে তৈরি করেছি, 90টা স্টুডেন্ট এখন ভালো ভালো পজিশনে চলে গেছে। আমি যদি মিথ্যা কথা বলছি, এই এখনকার পুরনো ছেলে মেয়ে যারা আছে, তাদের কাছেই তোমরা জিজ্ঞাসা করো, তারা সবাই শুধু একটাই কথা, কেউ তোমাকে জায়গা করে দেবে না, জায়গাটা নিজেকে করে নিতে হবে। তার জন্য তোমাকে ভালো করে কাজ করতে হবে। এই প্রফেশনে কোনো বন্ধু চলে না, কোনো কিছু চলে না, শুধু চলে নিজের পারফরমেন্স। ভালো কাজ করো, তোমার জায়গা তোমার জন্য পড়ে আছে। তুমি যদি মনে করো আমি ইনস্টিটিউটে ভর্তি হয়ে গেছি, এতগুলো টাকা দিয়ে দিয়েছি, মানে আমার লাইন তৈরি করে দেবে ইমান স্যার, এটা কিন্তু একদমই ভুল কথা। ইমান স্যার তোমাকে ট্রেনে চাপিয়ে দেবে, প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে ট্রেনে চাপিয়ে দেবে, ট্রেনে তোমাকে যে জায়গাটায় পৌঁছে যেতে হবে। তুমি যদি ভাবো যে স্যার আমাকে ট্রেনেও চাপিয়ে নিয়ে যাবে, সেটা কিন্তু একদমই নয়। তাই হসপিটালে পৌঁছে দেওয়ার পর এখানে যে স্যারদের কাছে যেটা শিখতে পারছো, সেইটাকে ওখানে গিয়ে নিজেকে প্রত্যেক দিন কাজটা করে নিজেকে এমন তৈরি করো যে ওখানে গিয়ে প্রথম দিন থেকে যেন তোমার সিনিয়ররা তোমার প্রতি ইমপ্রেস হয়ে যায়, তোমার প্রতি ইমপ্রেস হয় তারা, তাহলে তোমাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। তুমি যদি ওখানে গিয়ে যদি মনে করো যে আমার 6 মাস পেরিয়ে যাক, আমি ঠিক স্যারকে যে ইনস্টিটিউটে বলবো আমাকে কাজ দিন, তাহলে কিন্তু কারোর পক্ষে কাজ দেওয়া সম্ভব হবে না। তুমি এইভাবে তৈরি হও যে আজকে দেখো ওই 3 জন সিস্টার তো বসে আছে, আজকে ওরা ওদের পারফরমেন্স ভালো দিয়েছে বলে হসপিটাল ওদেরকে অ্যাজ এ স্টাফ হিসেবে নিয়ে নিয়েছে। কিন্তু ওরা যদি ভালো পারফরমেন্স না দিত, তাহলে নিশ্চয়ই ওদেরকে হসপিটাল রাখতো না। কারণ তোমরা সবাই জেনে গেছো যে এখন এইচএস পাস করে কি পড়বে না নার্সিং পড়বে, সব বাড়িতে নার্স, সব বাড়িতে প্যারামেডিক্যাল স্টাফ, তাই তো? তোমাকে দেখতে অনেকজন করবে, আর এইসব করে কিচ্ছু হবে না, এইসব করে কিচ্ছু হয় না, তাই বলবে। কিন্তু আমি তোমাদেরকে বলছি, তুমি যদি ভালো করে তৈরি হতে পারো, তোমার জায়গা তোমার জন্য পড়ে আছে। আজকে ওই যে তোর নামটা কি? রেসপিনাকে এসে জিজ্ঞাসা করলাম যে তুই কোথায় কাজ করিস, বলছে আমি
এই হসপিটালের আইসিইউতে কাজ করি, তাই তো? আর পাশে তিথি আছে, আর তোর নামটা চম্পা। ওদেরকে কোনো জিজ্ঞেস করলাম, ওরা ওয়ার্ডে কাজ করে। ক্লিয়ার? আজকে তুমি দেখো, ও আইসিইউতে কাজ করছে, ও ওয়ার্ডে কাজ করছে। তো ওয়ার্ড থেকে আইসিইউ একটু ডিফিকাল্ট, অনেক বেশি ক্রিটিক্যাল পেশেন্টদেরকে দেখতে হয়। আজকে ওকে একটু আগে জিজ্ঞাসা করলাম যে অন্য কোথাও ট্রাই করেছিস, তো বললো রামপুরহাটের একটা হসপিটালে ও ইন্টারভিউ দিয়ে এসছে। তো ওকে জিজ্ঞাসা করেছে যে আপনি কত টাকা স্যালারি চাইছেন, তাই তো? কেন ওকে জিজ্ঞাসা করেছে কত টাকা স্যালারি চাইছেন আপনি? ও কিন্তু তোমাদের মতোই একটা নর্মাল পড়াশোনা করে এইচএস দেওয়ার পরে এখানে ভর্তি হয়েছে, ইন্টার্নশিপে গিয়ে ভালো করে কাজ শিখেছে। আজকে কাজ শেখার পরে আজকে অন্য হসপিটালে ইন্টারভিউ দিতে গিয়ে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি কত স্যালারি চাইছেন। ও ওর মতো স্যালারি ডিমান্ড করেছে। তো তুমি সেই দিনই নিজের স্যালারি ডিমান্ড করতে পারবে যেদিন তুমি ভালো করে নিজেকে তৈরি করতে পারবে। আজকে ও এই প্রফেশনে হয়তো এখন 1 বছরও হয়নি, তাই তো? 9 মাস। তাহলে 9 মাসে তো স্যালারি ডিমান্ড করতে পারছে, তাহলে তুমি কেন পারবে না? তাই তো? তাহলে তোমাকে পেতে গেলে আমি তোমাদেরকে বলছি শুধুমাত্র নিজেকে তৈরি করো, নিজেকে। এখানে শুধুমাত্র নিজেকে তৈরি করতে হবে, কারোর সাথে কখনো তাল মেলাবে না যে ও আমার বন্ধু, ও আমার বান্ধবী, ও শিখে গেলে আমি শিখে যাব, ও যেখানে যাবে আমি সেখানে যাব, ও যে ওয়ার্ডে কাজ করবে আমি সেখানে করব। এই জিনিসটাকে মাথা থেকে বের করতে হবে। একদম নিজে, তুমি নিজের পারফরমেন্স দাও, নিজের জায়গা তোমার তৈরি হয়ে যাবে। তো এটাই বলার। আজকে এই সময় তোমাদের বিরক্ত লাগবে, এত কথা বলছি আমি। তো এই বলে আমি রাখলাম। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরা অনেক সাকসেসফুল হও। তোমরা সাকসেসফুল হলে আমরা শুরু থেকে যে ইনস্টিটিউটটা শুরু করেছি সেটা সাকসেস হবে, তাই তো? আজকে তোমার সাথে আমাদের সম্পর্ক তখনই ভালো থাকবে যখন তোমরা এই প্রফেশনটাতে সাকসেস হবে। তা না হলে কি হবে বলো তো? তুমি যদি পরে বলবে এখানে একটা ইনস্টিটিউট ছিল জানিস তো, ওখানে আমি গেছিলাম, এখানে ওরা পড়াতো, এরকম একটা ব্যাপার থাকবে। আজকে আমাদের পুরনো স্টুডেন্টরা আসলে তারাও বলতো এই কথাগুলো, কারণ তারা এখনো আমার সাথে সবাই কন্ট্যাক্ট রাখে, সবাই তারা মাঝে মাঝে ফোন করে, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে। কেন করে? যে তারা আমাদের থেকে শিখে তারা কাজ করছে। সেই রকম তোমাদের সাথে আমাদের সম্পর্ক তখনই থাকবে যখন প্রফেশনটাকে ধরে রাখতে পারবে। সবার বাড়ি থেকে, সবাই এখানে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছো, সবাই বাবার অনেক কষ্টের মূল্যবান টাকা এখানে দিচ্ছ নিজেকে তৈরি করার জন্য। সেইটাকে নিজেকে প্রতিজ্ঞা করো যে বাবাকে সেই টাকাটাকে ফিরিয়ে দিতে হবে এবং নিজেকে তৈরি করতে হবে, তাই তো? সবাই এরকমভাবে আগাচ্ছে তো? ঠিক, ব্যাস। তাহলে তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। আর যখন যেভাবে শেখার ইচ্ছে হবে স্যারদের কাছে সেইভাবে শেখো। যতক্ষণ শিখতে না পারবে, সেটা প্র্যাকটিক্যালি হোক বা থিওরি হোক। আমি বারবার করে একটা কথা বলছি, এটা কিন্তু নর্মাল গ্র্যাজুয়েশন করা নয় যে আমি ডিগ্রিটা পেয়ে যাব, আমি সাবজেক্টে প্রচুর নাম্বার পেয়ে যাব, আমি ক্লাসের টপার ছিলাম, আমাকে ইমান্সের সবার আগে চাকরি দেবে। এই ভুলটা একদমই মাথা থেকে বের করতে হবে। স্যারের কাছে যখন স্যারেরা পড়াচ্ছে, কোনো একটা টপিক পড়াচ্ছে, কোনো একটা, সেটা অ্যানাটমি হোক বা ফিজিওলজি হোক, যে কোনো টপিক, হার্ট পড়াচ্ছে, তোমাকে হার্টটা এমনভাবে বুঝতে হবে, সেটা তুমি যতক্ষণ বুঝতে না পারছো ততক্ষণ স্যারকে কোশ্চেন করো। হার্ট আমাদের কী কী প্রবলেম আসতে পারে, কি হতে পারে, স্যার এই হলে কী পড়া হবে, এই পুরো জিনিসটা তোমাকে জানতে হবে। তুমি শুধু স্যার বলে দিল, নোট লিখে নিলাম, নোট বাড়িতে মুখস্থ করে গিয়ে আমি পরীক্ষা দিয়ে দিলাম, কিচ্ছু হবে। ক্লিয়ার? তোমরা বড় হয়ে গেছো, তোমরা ছোট নেই। স্যাররা নিশ্চয়ই তোমাদের সাথে খুব ভালোভাবে ক্লাস, মানে ভালোভাবে বোঝান। তো বারবার একটা কথা ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো, কারণ তোমাকে কিন্তু 6 মাস পরে কিন্তু হসপিটালে গিয়ে পারফর্ম করতে হবে। পেশেন্টের সাথে তোমাকে ডিল করতে হবে, পেশেন্টকে বোঝাতে হবে। তোমার মধ্যে যদি নলেজ না থাকে তুমি কি বোঝাবে, তাই না? তাই তোমাকে সেই
আজকের মতো এখানে আমি শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সত্যজিৎ মহাশয় স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য, যা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবনের পাথর হয়ে দাঁড়াবে। এবং স্যারের কথাদের একটা কথাই উঠে আসে যে টিচার্স ইজ এ ব্যাকবোন ইন আওয়ার সোসাইটি। অর্থাৎ মানুষ তৈরির যে কারিগর, তেনারা একমাত্র শিক্ষকরা হচ্ছেন সেই কারিগর। এবং স্যারের কথায় আমার আর একটা কবিতা চলে এলো, ব্রত তার দেখানো পথে হাঁটি ছাত্রছাত্রী যত। এর পরবর্তী আমাদের যে অনুষ্ঠান পর্বটি, সেটা আমাদের স্যারদেরকে যথেষ্ট সম্মানের সঙ্গে ছোট সম্মানের একটা উপহার তুলে দেবেন। সেটা আমি যাদের নাম করবো তারা এসে স্যারদের হাতে, আমি যে স্যারের নাম করবো তারা এসে সেই স্যারকে সেটা দেবেন। আমি সাহিত্য ব্রাঞ্চ থেকে ডেকে নিচ্ছি বিষ্ণু, কার্তিক, আকাশ, রিমা, মিতালি, সুভদ্রা এবং দিশাকে। সাহিত্য ব্রাঞ্চের যারা আছেন স্টুডেন্ট, অর্থাৎ বিষ্ণু, কার্তিক, আকাশ, রিমা, মিতালি এবং সুভদ্রা এবং দিশা, তারা যেন এসে উপহারটি আমাদের অনির্বাণ স্যার মহাশয়ের হাতে তুলে দেন। সামনে জোরে জোরে হাত তুলে
কবিতা, এই কবিতা পাঠ করে শোনাবে অর্থাৎ চণ্ডীদাস ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল ব্রাঞ্চের নানু ব্রাঞ্চের ছাত্রী অনন্যা রবীন্দ্রনাথের প্রার্থনা কবিতা। ডেকে নেব অনন্যা যে কবিতা পাঠ সেটা হবে রবীন্দ্রনাথের প্রার্থনা। পাঠ করে শোনাবো। যে কবিতাটা এখানে যে শোনাতে পারছি তার জন্য আমি ধন্যবাদ দেবো প্রতিটাই স্যারকে। তার কারণ স্যারই আমাকে বলেছিলেন যে প্রথম দিকে শিক্ষক দিবসের একটা অনুষ্ঠান হবে এরকম মাধ্যমিক হয়। কবিতাটা হলো খুবই পরিচিত আমাদের সকলের জানা কবিতা, রবীন্দ্রনাথের প্রার্থনা। কবিতাটা বলার আগে কবিতাটা সম্পর্কে আমি একটু কম দু একটা লাইন বলছি। রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই কবিতাটা লিখেছিলেন তখন সেটা 1910 সালে। 1910 সালে যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, মোটামুটি স্বাধীনতা সংগ্রামের জন্য এই কবিতাটা সেই কথা চিন্তা করে, সমাজের কথা চিন্তা করে তিনি এই কবিতাটা লেখেন। পরবর্তীকালে 1913 সালে সেটা গীতাঞ্জলি কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয় এবং যে গীতাঞ্জলি কাব্যের জন্য সবাই জানি উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো এই গোটা কবিতাটার মধ্যেই যেটা আছে সেটা অনেক পুরনো কবিতা হলেও আজ অব্দি খুবই প্রাসঙ্গিক। তার কারণ এই গোটা কবিতার মধ্যে ফুটে উঠেছে উনি স্বাধীনতা সম্পর্কে কী ভাবেন বা কী বোঝাতে চেয়েছেন সেটাই তিনি বলেছেন। ওনার মধ্যে স্বাধীনতা বলতে শুধুমাত্র কোনো রাষ্ট্রের বা কোনো সমাজের কোনো বিষয় বা কোনো ক্ষমতার হস্তান্তর সেটা নয়। উনি প্রতিটি মানুষের, প্রতিটি ব্যক্তিকে তার নিজস্ব স্বাধীনতা, তার বোধ, তার বুদ্ধি এবং এই সমাজের যে অন্ধকার কুসংস্কারাচ্ছন্ন যে জিনিসগুলো আছে সেগুলো থেকে উত্তীর্ণ হওয়ার যে জোর, সেটাকেই আসলে উনি স্বাধীনতা বলে বুঝিয়েছেন। আমি কবিতাটা পড়ছি, আবৃত্তি করছি না কারণ মুখস্থ করতে পারি না। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীল, জ্ঞান যেথা মুক্ত, যেথা বিভেদ প্রাচীন, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বদী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করে, যেথা বাক্য হৃদয়ে উচ্চ মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, সেথা নির্বাসিত সুখে, দেশে দেশে দিশে দিশে কর্ণধারা ধার, অজস্র সহস্র বিধ চরিতার ঠোঁটায়, যেথা তুচ্ছ আচারের মরুবায়ু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই রাশি, পৌরুষের করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি ভারতের সেই স্বর্গে বড় জাগরিত। এটাই তার ভারতবাসীর কাছে আহ্বান ছিল। সুন্দর, অসাধারণ, অনন্যযোগ্য হওয়ার জন্য খুব বড় করে হবে, বড় তালিকা খুব বড় করে হবে তার পার্টিসিপেন্টের জন্য এবং অন্যের জন্য আরও শুভকামনা থাকে যেন আরও বড় বড় স্টেজ প্রোগ্রামে সে পার্টিসিপেট করতে পারে। ব্রাঞ্চ থেকে ফক অর্থাৎ লোকগীতি, এই নৃত্য একটা গান আমরা শুনে থাকি, ইনি বিনি টাপাটিনি, এই গানটাতে নৃত্য পরিবেশন করতে আসছে নিশিতা, রাধা, চমকি ও বুলটি। অর্থাৎ ইনি